সত্যনাথ বসু, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায় এরা এলেন। কেন এটা হলো? উনি খুব ভালো একটা উত্তর দিয়েছিলেন যে আমরা দুজন আচার্যকে পেয়েছিলাম, একজন আচার্য জগদীশ চন্দ্র বসু, একজন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারা আমাদেরকে তৈরি করেছেন, কিন্তু তারপরে প্রজন্ম যেটা তাদেরকেও চমকে দিয়েছিল, তাদেরকে ছাড়িয়ে চলে গেছিল, ছাপিয়ে চলে গেছিল। তার মধ্যে কে নিশ্চয়ই জানি আমরা সত্যনাথ বসুর নাম, মেঘনাথ সাহার নাম, সবাই নাম জানি হলো। তারা আকাশ বিরাট বড় ভাস্কর্য থেকে জ্বলে উঠল, কিন্তু তারপর আর সেই বাপের নাম কিন্তু আমরা পাচ্ছি না। তার কারণ হিসেবে তিনি বলেছিলেন যে তার কারণ যোগ্য শিক্ষকের অভাব। আমরা শিক্ষক হিসেবে দুজনকে পেয়েছিলাম, তাদের যদি ইতিহাসটা আমরা খুব ভালোভাবে পড়ি না, হয়তো যদি পড়ি তাহলে জানতে পারবো যে শিক্ষকতা কাকে বলে, ছাত্রের সঙ্গে শিক্ষকের কেমন রিলেশন হওয়া উচিত। তাদের দুজনের জীবনী পড়লেই বোঝা যায়। তোমরা যদি কেউ আগ্রহী থাকো তাহলে সখ্যে সমীপে বলে একটা অতি যে বই আছে, সেই বইটা পড়বে, তাহলে বুঝতে পারবে যে শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক কেমন হলে কত মধুর। অথচ ঠিক মা বাবা বোধ অতটা ভালোবাসে না সেই যুগে, যতটা একটু শিক্ষক ছাত্রের সঙ্গে রিলেশন তৈরি হয়। সেই রিলেশনটা কিন্তু মানুষকে মানুষ করতে সাহায্য করে। মানুষের মধ্যে কিন্তু অসীম ক্ষমতা, বিবেকানন্দ তো বলেই দিয়েছেন। আমাদের কাজ সেই ক্ষমতাকে চিনিয়ে দেওয়া। তা আজকের যুগে শিক্ষকতাকে আপনারা ভাবছেন যে আগামী দিনে আমরা এটাকে আমাদের ফ্যাশন করে তুলবো। হয়তো কেউ কেউ ভাবছেন, কেউ কেউ হয়তো কম্পালশন এসছেন, সেটা আমি জানি না। যদি কেউ ভেবে থাকেন তার প্রতি শ্রদ্ধা, সেজন্য শ্রদ্ধা কথাটা আমি ডেইলি বায়োটা ইউজ করলাম। শ্রদ্ধা কথা কেন পড়লাম? শিক্ষকতা কিন্তু একটা মহান পেশা। আজও কিন্তু আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি। যদি কোনো এখানে রঘুনাথপুর কলেজের ছাত্রছাত্রী থেকে থাকেন, তারা দেখবেন নিরঞ্জন করের নাম জানে না বোধহয় এমন কেউ নেই। কেউ আছেন কি রঘুনাথপুর কলেজে? নিশ্চয় তাই না? আমিও তার ছাত্র। এখন আমরা গর্ব অনুভব করি যে হ্যাঁ, এরকম শিক্ষকের কাছে আমি পড়েছি। না, আমরা যেমন পাস করেছিলাম, আমি এইটা পাস আউট, মানে তোমাদের তখন অনেকে জন্মই হয়নি, নিশ্চয়ই হয়নি, কারোরই হয়নি, যারা হয়েছে তার জন্ম হয়নি। তখন আমাদেরকে উনি রাখতে ওনার বাড়ি থেকে পড়তাম। আমি ওনার রেফারেন্স নিয়ে একজনের কাছে গিয়েছিলাম খড়গপুর আইআইটিতে, তিনি আমাদের এখানে রঘুনাথপুর কলেজের ছাত্র। তার চিঠিটা যখন তাকে দিলাম, যে তখনকার দিনে ওই জ্যাম হতো না, ওখানে গিয়ে পরীক্ষা দিতে হতো, এমএসসি এন্ট্রান্স টেস্ট দিতে হতো, সেই জন্য গেলাম। তা তিনি আমাকে তার বিছানাটা ছেড়ে দিলেন, তিনি মাটিতে শুয়েছিলেন। আমি তার সঙ্গে যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছিল যে আপনি কেন বিছানায় শোবেন, আমি কেন মাটিতে শোবো না, কারণ আমি তো ছাত্র, উনি শিক্ষক হতে চলেছেন, খড়গপুর আইআইটির শিক্ষক। তা তখন উনি বলেছিলেন তুমি যার চিঠিটা নিয়ে এসছো এখানে হাতে, জানো তো তার চিঠিটা যদি না থাকতো তাহলে আমি আজকে বিড়ি বাঁধতাম। আমার বাবা ঝালদায় বিড়ি বাঁধতেন, আমাকে তো ওনার হাতে ছেড়ে দিয়ে গেছিলেন। আজকে আমি খড়গপুর আইআইটি প্রফেসর, উনি পরে বিদেশে চলে গেছেন। এরকম ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্ক হয়। আমরা আজও যেখানে পাই শ্রদ্ধা করি। তোমরা যারা রঘুনাথপুর কলেজ পড়ে তাদের দ্বিতীয়বার বলার দরকার নেই, আমি কোন রকম অতিরঞ্জিত করছি না, কোন রকমই অতিরঞ্জিত করছি না, সেটা সবাই বুঝতে পারছি আমরা। কিন্তু তাদের প্রচার আছে, কেউ চেনে থাকে। ভারতবর্ষে কত কত পুরস্কার দেওয়া হয়, দেখবে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, কারা কারা পাচ্ছে, কারা শিক্ষারত্ন, কারা অরত্ন পাচ্ছে তার ঠিক নেই। কিন্তু এত বড় একজন শিক্ষকের কিন্তু প্রচার নেই। প্রচার কাজের মধ্যে রয়েছে, ছাত্রছাত্রীদের মনে রয়ে গেছে। আমরা গর্ব অনুভব করি, মানে এটা বলতে আমার গর্ব লাগলো যে আমি একজন এরকম শিক্ষকের ছাত্র। এটা আমি আমার ইন্টারভিউ বোর্ডে বলেছিলাম, সেই ইন্টারভিউ বোর্ডে আমার জীবনটাই পাল্টে দিয়েছিল। সেখানে একজন শিক্ষক, তার শিক্ষক আমাকে বলছে যে তুমি তার নাম জানো, তুমি জানো কি কাজের জন্য পিএইচডি পেয়েছিলেন? আমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয়েছিল। সেই ইন্টারভিউ বোর্ডে গিয়েছিলেন অসীমা চ্যাটার্জির মতো একজন রিনাউন্ড পার্সোনালিটি ছিলেন, যাকে ওয়ার্ল্ডে সবাই চেনে। ভারতবর্ষের প্রথম মহিলা ডিএসসি তিনি ছিলেন, তারা তাকে চেনে। এটা ভাবতেই গর্ব হয় আমরা সেরকম শিক্ষকের ছাত্র। তাই সেই শিক্ষক হওয়ার জন্য আমরা এখানে এসেছি। শিক্ষকতা এমন একটা মহান পেশা, সেই পেশার প্রথম কাজ হচ্ছে ছাত্রছাত্রী কিন্তু কেউ আমরা শিক্ষা দিই না। আমরা যতই ভাবি না কেন আমি শিক্ষা দিচ্ছি, তারা ছাত্রছাত্রীরা নিজেরাই শিক্ষিত হয়ে ওঠে, তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে। একজন শিক্ষকের কাজ হচ্ছে তার দিকটা দেখিয়ে দেওয়া। তা আজকের যুগে এই দিকটা দেখানো কিন্তু খুব কঠিন। দিশা দেখানো যদি আমি শুধু ভাবি যে আমি কথার মাধ্যমে বা আমার নিশ্চয়ই আচরণটা সবচেয়ে বড়। শিক্ষক মানে আচার্য, যাকে দেখে আমরা আচরণটা তার ফলো করবো, তাকে তিনি আচরণীয়, যার আচরণটাকে দেখে আমি নিজের আচরণ তৈরি করবো, সেটাই কিন্তু শিক্ষকের বড় ধর্ম। তা সেটার সাথে সাথে
আরো কতগুলো আনুষঙ্গিক বিষয়ের দরকার হয়। কারণ আজকের যুগটা প্রগতির যুগ। আমরা নিশ্চয়ই মানি বা মানতে বাধ্য, বিজ্ঞান যা বলে যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু যথেষ্ট আমাদের চাইতে বুদ্ধিমান, দুটো দিক দিয়ে, জেনেটিক্যালি দেখতে গেলে, আর দু নম্বর এনভায়রনমেন্টাল দিক দিয়ে যদি দেখি, তার চারিদিকে টেকনোলজি উন্নতি হয়েছে। আজকে আর কেউ ইনফরমেশন মনে রাখে না। আমার যদি আমাদের শিক্ষকরা ইনফরমেশন মনে রাখাতেন, ইনফরমেশন দরকার কি, একটা গুগল, যা চাইবো তাই ইনফরমেশন পেয়ে যাবো, তাহলে আমি এত মুখস্থ রাখবো কেন? আমার দরকার নেই। আমাদের যদি আমার চাকরি পরীক্ষা থাকে যে কোন দেশে কে কোনটা এটা বড়, ন্যাশনাল পার্কটা বড়, কোনটা ছোট, ভারতবর্ষে কোন ন্যাশনাল পার্ক জলের মধ্যে ভাসে, এগুলো কোশ্চেন থাকে। কিন্তু এগুলো কি কোনো দরকার আছে? কিচ্ছু দরকার নেই, আমরা তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। তখন দরকার ছিল, কারণ একটা রেফারেন্স করতে গেলে 10টা বইয়ের দরকার। তাহলে আজকে শিক্ষার পদ্ধতিটাও পাল্টে ফেলতে হবে। শিক্ষকতা যিনি করবেন তার পদ্ধতি কিন্তু একটু আলাদা হওয়া দরকার। সেটা কিভাবে হতে পারে? মানে ছাত্রগুলো সব ডিমোটিভেটেড, তারা কিন্তু আমাদের প্রচন্ড ইন্টেলিজেন্ট। আমি যদি কোনো ক্লাসে গিয়ে ভাবি এই ছাত্রটা হবে, তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারিনি, আমার অ্যাক্সেস ভুল হচ্ছে, আমি অ্যাক্সেস করতে পারছি না। কারণ বিজ্ঞান তা বলে না, কিন্তু বিজ্ঞান তো একটা সত্যকে অনুসন্ধান করে, সত্যের পথ মেনে যাবে। তাহলে তারা বুদ্ধিমান যথেষ্ট, তারা সে কেন করতে পারছে না? তাকে আমি কনসেন্ট্রেশনটা আনতে পারছি না, তার অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে পারছি না। ক্লাসে গিয়েই সে তো তার আগে হয়তো খানিক্ষণ মোবাইলে একটা ফিল্ম দেখছিল, তার মাথায় সেই ইমপ্রেশনটা রয়েছে। সে হয়তো একটা চ্যাট করছিল কোন বন্ধুর সঙ্গে, একটা সিনেমার গল্প বলছিল, তাকে আমাকে কি করতে হবে? একটা ফিজিক্স বোঝাতে হবে, তাকে আমাকে একটা কেমিস্ট্রি বোঝাতে হবে। হঠাৎ করে তার ডোমেনটাকে চেঞ্জ করে দিতে হবে। সেটা কি সঙ্গে সঙ্গে গিয়ে যদি আমি শুরু করি এই যে আজকে ম্যাথস পড়াবো, কালকে তোরা পড়েছিস, ও কালকে মনেই করতে পারবে না, রিটেনশনই হবে না। তাহলে আমাকে প্রথমেই ক্লাসে, আমরা যারা নন ফর্মাল এডুকেশন নিয়ে কাজ করি, ফর্মাল এডুকেশন আলাদা, আমরা একটা নন ফর্মাল এডুকেশনে কাজ করি, তারা মনে করি প্রথমে একটা অ্যাটেনশন গ্র্যাবার দিতে হয়, গিয়ে বলে হোল ক্লাসটার একটা অ্যাটেনশন নিয়ে আসতে হবে। আগেই বললাম যে পড়ানো কিন্তু শিক্ষকের কাজই নয়, শিক্ষকের কাজ হচ্ছে কিন্তু মোটিভেট করা। তাহলে আমি একটা অ্যাটেনশনটা নিয়ে আসবো, আমি কি বলতে চাইছি সেজন্য সামান্য কিছু নিয়ে নেয়, ইন্টারেস্ট তৈরি হয় তার মধ্যে। তারপর গিয়ে সে পড়বে, তারপর যদি তার বইয়ে থাকে সে নিশ্চয়ই তার পিছনে ছুটবে। তার জন্য আপনার কাছে এলেও হবে, না এলেও হবে, এখন গুগলে গেলেই খুঁজে পেয়ে যাবে, প্রচুর এই ধরনের ক্লাসের পর ভিডিও রয়েছে, তারা আরো রুচিভাবে বুঝিয়ে দিচ্ছে। তা ন্যাচারালি ওই বোঝানো বা বোঝা এটা কিন্তু কোনো সমস্যা আজকের যুগে নয়। আজকের যুগে হচ্ছে তার মধ্যে ইন্টারেস্টটা তৈরি করার প্রধান কাজ। আমি কিভাবে করবো? আমাদের যেটা চিরাচরিত কথা, সে কথায় আমারই কি নিজের ইন্টারেস্ট আছে? আপনার সবাই তো জানতে চাচ্ছি, আমরা কি নিজের সেটা ভালো এসেছি, বাধ্য হয়ে পড়েছি। সত্যি কথা বলতে বাধ্য হয়ে পড়েছি, কারণ আমাকে ভালো নাম্বার পেতে হবে, ইয়ে করতে হবে। কিন্তু আমি ভালোবেসে কতটুকু পড়েছি, ভালোবেসে সেটুকু পড়েছি, যেটা আমি বলছি এখন নিরঞ্জন বাবু যেটা পড়েছে আমার মনে আছে, আমি বলতে পারি। আমি এখনো আজকে কেমিস্ট্রি পড়াই না, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারি, সেটুকু কনফিডেন্স তৈরি করে দিয়েছে আমাকে, আমি কেমিস্ট্রি বলতে পারবো। কিন্তু উনি পড়ি হিসাবে, তাহলে ওনার মধ্যে কিছু একটা চার্ম ছিল, সেই চার্মটা আমাদের তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য আমাকে কিছু এক্সট্রা জিনিস নিয়ে আসতে হবে। সেই এক্সট্রা জিনিস হচ্ছে কিছু কিটস দরকার, কিছু লার্নিং মেথড দরকার। আপনি 5টা ভিডিও দেখুন কে কেমনভাবে শেখাচ্ছে, তার নতুনত্ব কি। 5টা আমরা সবচেয়ে বিজ্ঞানের লোকরা মনে করি, যারা বিজ্ঞান কেন্দ্রে কাজ করি, তারা মনে করি যে একটা যদি লাইভ মডেল হয় বা একটা কিটস হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারবো। সেই জন্য আমরা এইটার উপর গুরুত্ব দিই। তার মানে এইটাই না যে এটাই সত্য, আপনি আপনার মতো একটা মেথোলজি ডেভেলপ করুন। আমরা দুদিনে আপনাকে কিচ্ছু শেখাতে পারবো না, আমরা শুধু এইটুকুই বলবো যে একটা ইন্টারেস্ট কিভাবে তৈরি করা হয় তার একটা পথ দিতে পারবো, ওয়ে দিতে পারবো। দেখুন প্রচুর সাইট রয়েছে, আমি আবার একবার আসবো আপনাদের কাছে, কারণ আজকে আমার একটা মাঝখানে মিটিং আছে, 10 মিনিটের জন্য যাবো, একটা অনলাইন মিটিং আছে NCSM, সেটা করে আমি আবার আসবো। তার মধ্যে সুমন এটাকে কন্টিনিউ করবে, আপনারা একটু বানান। আরেকটা কথা বলছি, এটা এমন একটা মহান পেশা, যে পেশার যদি একবার নেশা ধরে যায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে সবচেয়ে বড় কাজ করেছেন। কালকে আমি একজনের সম্বন্ধে কথা বলবো, তিনি হচ্ছেন, আপনারা জানেন পুরুলিয়ায় কি চিকিৎসা বিজ্ঞানের জন্য পদ্মশ্রী পেয়েছেন? চিকিৎসা বিজ্ঞানে জানি না, আমাদের পুরুলিয়া কেউ জানি না, মানে এতক্ষণ আমি আগেই বলে দেন কেউ জানি না। পুরুলিয়ার মানুষ চিকিৎসা বিজ্ঞানের জন্য পদ্মশ্রী পেয়েছেন। তার নাম হচ্ছে ডক্টর B.R. চ্যাটার্জি, বিশ্বরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি ঝালদার অঞ্চলে কাজ করতেন।
তিনি কি ছিলেন না, ভাবতে পারবেন না তিনি কি ছিলেন। তিনি হপকিন্সের ডিএসসি করতে এখানে এসেছিলেন, হপকিন্স থেকে। হপকিন্সের সেই চা চকচকে জীবন, মানে এখানে থেকে এমএসসি করেছেন, এমবিবিএস করেছেন, এমডি করেছেন, তারপর বাল্টিমোর গেছেন, বাল্টিমোর থেকে হপকিন্স গেছেন, হপকিন্স থেকে পুরুলিয়া ডিএসসি করতে এসেছিলেন। ডিএসসিটা ডিফেন্ড করতে যাননি, পুরুলিয়াতে থেকে গেছেন। এবং আজকে আমরা 2025 সালে 1 এপ্রিল ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2027 সালের মধ্যে ভারতবর্ষতেই কুষ্ঠ নির্মূল করে দেওয়া হবে। সেই বেশ কিছুদিন আগে আপনারা পড়তেন যে গুটি বসন্তের খবর দিন, 1000 টাকা জিতে দিন, মানে এতখানি চ্যালেঞ্জ দিয়েছে যে গুটি বসন্ত আর নেই। ঠিক সেরকম হতে চলেছে 2029 সালের মধ্যে। 2027 সাল টার্গেট আমাদের টোটাল ইরাডিকশন অফ ল্যাপ্রোসি। যে পদ্ধতিতে করা হবে সেটা হচ্ছে এমডিটি, মাল্টি ড্রাগ থেরাপি। মানে আগে ড্যাপসন বলে একটা ড্রাগ ইউজ করা হতো, সেটা লো স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক ড্রাগ, সেটার সঙ্গে আর দুটো ব্রড স্পেকট্রাম ড্রাগ এবং আর একটা হিলিং ড্রাগ দিয়ে, বল 3টে ড্রাগ দিয়ে উনি একটা ট্রিটমেন্ট তৈরি করেছিলেন। সেটা যিনি রূপকার, যিনি শুরু করেছেন, তার নাম হচ্ছে ডক্টর বিশ্বরঞ্জন চ্যাটার্জি। তিনি 1976 সালে এখানে ট্রিটমেন্টটা শুরু করেন। তখন পুরুলিয়া প্রতি 10,000 জনের মধ্যে 57 জনের কুষ্ঠ হতো। সেখান থেকে 1991 সালে উনি নামিয়ে নিয়ে গেছিলেন 10,002 জনে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপর এই পদ্ধতিটা কম্পালসন করে দেয়, প্রত্যেক দেশে এই পদ্ধতিতেই চিকিৎসা হবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার জন্য পুরো ফান্ডিং করবে। সব দেশেই প্রায় এটা রেজিস্টার হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে 2025 সালে ওই পদ্ধতি অ্যাডপ্ট করা হলো। তার স্রষ্টা কিন্তু এখানে একজন মানুষ, তিনি সেই ঝাঁচকে লাইফ ছেড়ে ঝালদায় এসেছিলেন। যদি তার ছবিগুলো দেখেন, সেই যাবেন দেখবেন হপকিন্সের ছবি, ওর শুট করে সে ওখান থেকে তার প্রায় 25-26 খানা গাড়ি ছিল এখানে। হপকিন্স থেকে রিসার্চ করবে, এখানে রিসার্চ করতে আসতো পুরুলিয়ায়। তার ওইটুকু সময়, মানে 76 থেকে 81 পর্যন্ত আমি যেটুকু কাজ করেছি তাতে দেখেছি 35 খানা পেপার পাবমেন্ট মতন একটা জার্নালে পাবলিশ হয়েছিল। সেটা আমার জানা, কারণ কোনো ডকুমেন্ট উনি করে রাখেন জাননি বা কোথাও নেই। সেটা আমি পাবমেন্ট থেকে পেয়েছিলাম, ওইটুকুই পেয়েছিলাম। পরে কালকে হঠাৎ করে দেখছি আর একটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ল্যাপ্রোসিতে কালকে দেখছি একটা বিশাল বড় তার আর্টিকেল। সেই আর্টিকেলে প্রত্যেকটা নোবেল লরিয়েটরা পর্যন্ত রয়েছে, তাকে কোশ্চেন আনসার করতে তার উত্তর দিচ্ছে। সেই কালকে দেখলাম, হঠাৎ করে কালকে বুঝতে বুঝতে পেয়ে গেলাম। এত বড় কাজ কিন্তু অজানা ছিল। কিসের প্রেরণা এসেছিলেন? মানুষের ভালো করার জন্য। টিচাররাই কিন্তু একমাত্র সমাজ গড়তে পারে, সমাজকে ভালো করতে পারে। একটা ছোট্ট, যেহেতু বললাম অ্যাটেনশন গ্র্যাবার দরকার, একটা ছোট্ট অ্যাটেনশন গ্র্যাবার দিয়ে এটা শেষ করবো। আমি আমার কনক্লুড করবো যে টিচাররা কিভাবে সমাজকে পাল্টে দিতে পারে। আপনাদের মধ্যে সবচেয়ে দুর্বল কে আর কে সবচেয়ে সবল? এর মধ্যে যদি প্রতিযোগিতা হয়, সবাই বন্ধু। জাস্ট আমি বললাম যে আমরা কিন্তু খুব সাধারণভাবে করবো, কারণ আমরা শিক্ষা দিতে আসিনি, আমাদের ইন্টারেস্ট তৈরি করা। নিশ্চয়ই ওনারা আপনাকে জিজ্ঞেস করছি, জাস্ট আপনি না নেই যে আপনার, হ্যাঁ আপনি আপনি একজনকে চুজ করে নিন যাকে আপনি হারাতে পারবেন। আমি দুজন চলে আসছেন আজকে, দেখি সিনেরি পাল্টে আপনি আপনি কি করতে হবে? কি করতে হবে? লড়াই নিশ্চয় হবে না। তার মাথাটা হাতে জানো এটা ডানকে ডান বলতে কথা বলবো, আপনি ও ছেড়ে দেবেন না, ও তুলবে, ওকে হাত ধরেছে, আপনি পাচ্ছেন। এখন আপনি কি দিচ্ছেন? ক্ষমতা দিচ্ছেন না বল, ক্ষমতা প্রয়োগ করছেন না বল, মান আছে, ঠিক আছে। আপনার ক্ষমতা অনেক বেশি। ক্ষমতা কাকে বলি? আজ করে সমস্ত ক্ষমতা আপনাকে যান দৌড়া, তাহলে কি হবে? আপনার কোন দৌড়াতে হবে? রাত সাইন্স যাওয়া আপনার, তাই না? এই দৌড়া দেওয়ার ক্ষমতা আপনার বেশি। আর বল, বল কিন্তু তার নিশ্চয়ই বেশি না করেছে, কিন্তু বলের মান আছে আর দিক আছে। কারণ আপনার বলের মান বেশি, দিক উনি কোন দিকে দিচ্ছেন? এইভাবে পাল্টা দিচ্ছেন। আপনি কোন দিকে দিচ্ছেন? 90 ডিগ্রি।
বল কি হবে PD cos theta cos 90 ভ্যালু 0 0 তারপর টোটাল প্রদত্ত বল 0 আজ থেকে কি হবে তাই না এই ছোট্ট একটা ক্যালকুলেশন দেওয়া হয় কিভাবে অ্যাটেনশন যদি ক্লাসে এসেই একজন শিক্ষক যদি এই ধরনের একটা এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করে তাহলে কি হবে ক্লাসটা আপনি কিন্তু ক্ষমতা বুঝে গেলেন বল কাকে বলে বল ভেক্টর রাশি জীবনে ভুলবেন না আপনি মাস্টার ডিগ্রির উপর আপনার মনে হচ্ছে স্কেলার সার্ভিস ভেক্টর ডান না বাঁ কনফিউজ হয়ে যাচ্ছিলাম আমি কিন্তু এই যে সাধারণ জিনিসটা কি করে মানুষকে কিন্তু একদম ভেতরে ঢুকিয়ে দিল এবং অ্যাটেনশন গ্র্যাবার বলে এই ধরনের প্রচুর রয়েছে এটা দিয়ে যদি আমি শুরু করি ক্লাসটা ভাবুন আপনি একটা প্র্যাকটিস টিচিং নিতে গিয়েছেন এক্সপার্টরা বসে আছে গিয়ে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট থেকে শুরু করলেন যা আজকে আমি তোমাদের এটা পড়াবো তাহলে পড়ার পরিবেশটা কেমন হবে সে চাইলেও কি তার মোবাইলটা মনে পড়বে না আপনার দিকে দেখবে পড়ার জন্য তাই নয় যে পড়ার মানে ক্লাসে একটু হইচই হয়ে গেল একটা হাসি হলো হা উঠলো হেরে গেল করলো তার মানে যে পড়া হলো না তা কিন্তু নয় কিন্তু পড়ার মধ্যে এই ধরনের অ্যাটেনশন নিয়ে আসতে হবে তাই দিকটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ক্ষমতা কিন্তু নয় আজকে ক্ষমতায় দেশ চালায় সেই জন্য দেশে এগোয় না যার দিক দেখায় তারাই কিন্তু এগোতে পারে যদি দেশটা সত্যি সত্যি আমরা 2047 সালে চাই আমরা উন্নত দেশে উঠবো আর আমরা ডেভেলপিং কান্ট্রি থাকবো না ডেভেলপড কান্ট্রি হবো তার কিন্তু দিকটা বদলাতে হবে আর দিক বদলাতে পারবেন আপনারাই তাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানটা ভালো হোক ধন্যবাদ নমস্কার, আমার নাম সুমন কর্মকার, আমি এখানের এডুকেশন অফিসার। শুরুটা স্যার করে দিয়ে গেছেন, পরেরটা বললেন আমার ঘাড়ে দায়ী ইয়ে দিয়ে। তো যাই হোক, টিচার্স ট্রেনিং প্রোগ্রাম নামটা শুনলেই যেটা মনে হয় ভারী টালি কিছু একটা বটে, কিন্তু ভারী মোটেই নয়, যেটা স্যার অনেকটাই ব্রিফ করে দিয়ে গেছেন আপনাদেরকে যে ভারী কিছু নয়। এবং সায়েন্স সেন্টারে যারা আমরা কাজ করি, আমরা তো বছরে যদি আপনারা যুক্ত আছেন বা যারা স্কুল জীবনে এখানে এসছেন, হয়তো আপনারা যেহেতু পুরুলিয়ায় থাকেন, যারা স্কুল জীবনে এখানে এসছি বা যুক্ত হয়েছি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে, বা যদি একটু খোঁজ খবর রাখি, বিজ্ঞান কেন্দ্রে যে সারা বছর অনুষ্ঠানগুলো করে সেগুলো মেনলি স্টুডেন্টমুখী বা ছাত্রছাত্রীদের নিয়ে করে। এটা আমাদের একটা পার্ট। আর স্যার প্রথমেই বলেছেন যে আমরা নন ফর্মাল সায়েন্স এডুকেশনে কাজ করি, অর্থাৎ যেটা আপনারা করেন আমাদের কাজটা একই রকম কিন্তু একটু ভিন্ন। আপনারা বই পড়েন, বই পড়ান, বই দেখে পড়ান, তাদেরকে বোঝান এবং তার সম্বন্ধে জ্ঞান দেন, এটা আপনাদের কাজ। ওটা আমরা পারি না, কারণ ওটা আপনারা বেস্ট, আমরা ওটাতে নয়, আমরা ওটাতে একদম জিরো বলতে পারবো। তাহলে আমরা কি কাজ করি? আমরা যেটা স্যারকে প্রথমে লাস্টে শেষ করলে আমরা মোটিভেশন করি। আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে মোটিভেট করার, যে বেসিক সায়েন্স বা বিজ্ঞান, যে বিজ্ঞানের প্রতি মানুষের যে অনীহা হারিয়ে যাচ্ছে। কারণ আপনারা যারা আছেন এই প্রফেশনে যুক্ত, তারা যদি যে স্কুলে পড়াশোনা করে এসছেন, আমরা তো সবাই একটা স্কুলে পড়াশোনা করে এসেছি, একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের সময় যতজন স্টুডেন্ট ছাত্রছাত্রী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন, একটু বলুন তো ততজন ছাত্রী এখন কি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন? কারণটা কি? কি মনে হয় বিজ্ঞানের প্রতি আমাদের হারিয়ে যাচ্ছে কেন, মানে ঝোঁকটা হারিয়ে যাচ্ছে কেন? কি মনে হতে পারে? চলুন, একজন শিক্ষক হিসাবে যদি আপনাকে প্রশ্ন করি, আপনারা তো স্কুলে বিজ্ঞান পড়াবেন, তো বিজ্ঞানটা হারিয়ে যাচ্ছে কেন? ছাত্রছাত্রী মানে বিজ্ঞানের শেখার আগ্রহটা বাড়ছে কেন, বাড়ছে না কেন? এটার প্রথম কারণ একজন বলে গেছিলেন যে আমরা ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করেন না, যেটা স্যার করিয়ে গেলেন আমাদেরকে। ইনভলভমেন্টটা খুবই কম, অর্থাৎ যে ক্লাসটা আমি শুরু করছি, যে বিষয়টা শুরু করছি, সেটার সম্বন্ধে যতক্ষণ না তার মনে একটা স্পার্ক জেলে দেবো, ততক্ষণ কিন্তু দেখবেন সেই ইনভলভমেন্ট হয় না। এটা কিন্তু হয়তো আপনারা আমাদের সঙ্গে সহমত হতে পারেন। তা আমরা সেটাই করি, আমাদের এই সারা বছর যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে চেষ্টা করি ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে ইনভলভমেন্টটাকে বাড়িয়ে নিয়ে আসা, তাকে ঢুকিয়ে নিয়ে যাও। সে স্মার্টফোনটা বা মোবাইলটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে একটু বিষয়টার প্রতি এনজয়মেন্ট নিয়ে আসা, বিষয়টাকে আরেকটু একাত্ম করা। যদি আমাদের এখানে আমরা কি ম্যাথমেটিক্স এর মেথডিক্যাল কেউ আছেন? আছেন তো? হাত তো একটু হাত। আচ্ছা, আপনি যদি আমাকে যদি প্রশ্ন করি আপনি ক্লাসে ম্যাথটাকে ইন্টারেস্টিং করবেন কি করে, কি মনে হয়?
কঠিন। সেক্ষেত্রে আমরা যদি ছড়া আকারে যদি উপলব্ধি মনে করাতে পারি, মানে স্টুডেন্টদের উদাহরণ দিয়ে বলবো। হ্যাঁ নিশ্চয়ই। যেমন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সেটাকে আমি বলতে পারি শ্যাম বাবু লম্বা, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজটা মনে রাখা কঠিন, কিন্তু শ্যাম বাবু লম্বা অতি এই ছড়াটা খুব তাড়াতাড়ি তারা মনে রাখতে পারে। এইভাবে আমরা ওই পর্যায় সারণী যে 20টা যে মৌল, সেটাও আমরা ওই ছড়ার আকারেই প্রথম মুখস্থ করেছিলাম, মানে আমাদের স্যারই আমাদের শিখিয়েছিলেন। তো ওটা মনে আছে এখন, হা হি লি বে বি সি এরকম করে মুখস্থ করতে আছে। ওগুলো তো মনে থাকবে যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তো ওটা আমার মনে হয় বেশি সহজ হবে ওইভাবে যদি পড়ানো যায়। থ্যাংক ইউ। তো উনি একটা পদ্ধতি বললেন যদি মুখস্থ করে যদি আমরা একটু মনে রাখতে পারি ছড়ার আকারে, একদম ঠিক। ম্যাথের যেটা মেন সমস্যা, আমরা বিভিন্ন যে ওয়ার্কশপ করে ম্যাথটা চুজ করলাম কারণ পরে বলছি, তারপরে বাকি বিষয়গুলোতে আসছি। ম্যাথটা চুজ করে একটা কারণ ম্যাথের যেটা মেন সমস্যা, ম্যাথের সেরকম কোনো টিএলএম পাওয়া যায় না, যেটা আপনারা বলেন, অর্থাৎ টিচার লার্নিং টুল পাওয়া যায় না। তো আমরা এটা করতে যে আমার জীবনে প্রথম অভিজ্ঞতা হয়েছিল যখন আমরা আমাদের একটা অনুষ্ঠানে এসেছিল প্রাইমারি স্কুলে যারা পড়ে, অর্থাৎ 1 থেকে 4, ওদিকে অঙ্ক কি করে শেখানো যেত ইন্টারেস্টিং করে, সেটা দেখেন একটা সমস্যা হয়ে গেছিল আমাদের। কারণ আপনারা যারা স্কুলে পড়েন, হাই স্কুলে যারা একটু পড়ি আমরা, অর্থাৎ 6 থেকে 10, তারা হয়তো কিছুটা ভালো বুঝে, এটা একটু বড় হয়ে গেছে। কিন্তু যখন আপনি 1 থেকে 4 এর বাচ্চাদের নিয়ে কাজ করবেন, মুশকিল হচ্ছে ওরা যত না পড়ে তার চেয়ে বেশি গল্প করে, তাই তো? এটা তো সবাই আমরা মানবো, তাহলে ওদিকে ইন্টারেস্টিং কি করে। তখন আমাদের একটা আমরা পদ্ধতি ভাবলাম যে প্রথমেই দেখবেন আমরা শুরু যখন অঙ্কে করি, প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ্য থাকে, এটা বেসিক 4টা ফান্ডা রয়েছে। তারপরে যেটা প্রথমে পড়তে হয় আমাদেরকে টেবিল পড়াতে বলে। তো আমাদের যেটা একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি নিজেদের সঙ্গে, যে স্ক্রিনে আগে থাকতাম, যেখানে আগে আমি কাজ করতাম, এখানে আমি 19-এ এসেছি, তার আগে যেখানে কাজ করতাম, তো সেখানে একদিন প্রাইমারি স্কুলে যে একটা বাচ্চা ছেলে বলছে তার মাস্টারমশাইকে যে স্যার আপনি তো প্রত্যেকদিন আমাকে যোগ করতে বলেন, যোগ করে হাতে রাখতে বলেন, তাই তো? যোগ করলে আমাদের হাতে রাখতে হয় যেটা, স্যার আমার প্রত্যেকদিন হাতে রাখতে মন যায় না। তাহলে স্যার যোগটা কি করে করবো? আপনাকে যদি প্রশ্ন করি আপনি উত্তর দিতে পারবেন। একটা ছোট ছেলে আপনাকে প্রশ্ন করলো, স্যার আপনি যোগ করেন, যোগ করে হাতে রাখতে বললেন, তাই তো? আমরা হাতে রাখি না, যখন 10 এর বেশি হয়ে গেলে সেটাকে 1 টাকা আমরা হাতে রাখি। স্যার হাতে রাখবো না, তাহলে স্যার কি করে যোগটা করবো? হ্যাঁ বলুন, কিছু বলবেন? স্যার কাঠি দিয়ে করা যাবে, কাঠি দিয়ে করা যাবে, চাইনিজ পদ্ধতিতে যেটা আমরা করি, দুটোকে ইয়ে করে পয়েন্ট গুলোকে নিয়ে আমরা কাঠি দিয়ে করি, পেন দিয়েও করা যাবে, পেন দিয়েও করা যাবে। চাইনিজ হলে চাইনিজ চেকার মেথড আমরা বলি, দুটো করে কাঠি নিয়ে মাঝখানে দিয়ে পর করি কটা কাঁচের গুঁড়ো দিয়েও করা যায়। একটু ভাবতে অবাক লাগছে, তাই তো? যে স্যার আমরা হাতে রাখবো না, তো যোগ কি করে করবো? দেখুন এটাই যেটা স্যার একটু আগে বলছিলেন, যে আমাদেরকে একটা দৃষ্টিভঙ্গিটা যদি আমরা একটু চেঞ্জ করি, তো স্যার একটা প্রশ্ন যেটা তাকে পরবর্তীকালে বোঝানো যে আমাদেরকেও আসবো যে কেন আমরা হাতে রাখি, কেন ইয়ে করি, তখন কিন্তু তাকে ধারণা দেওয়া হলো যে আমরা যখন প্লেস করি, প্লেস ভ্যালু যেটা বলি, অর্থাৎ একক, দশক, শতক। তাহলে আমরা যখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা এককের চেয়ে দশক কত বড়, সে বলবে 10 বড়। তাহলে এককের সংখ্যাটাকে যদি 10-এর দিকে নিয়ে যাই, আমাকে তাকে 10 গুণ করতে হবে, তাহলে 10 একটা ছোট সংখ্যা। এবার যদি বাড়াতে যাই আরো, তখন তো আমরা হাতে মনে রাখাটা আমাদের পক্ষে সম্ভব নয়, হাতে রাখাটা সম্ভব নয়। তাহলে তাকে তখন ধারণা দেওয়া হয়েছে প্লেস ভ্যালু সম্বন্ধে। একক থেকে যখন আমরা বাম সাইডে শিফট করব, তার মানে আমি তাকে মাল্টিপ্লিকেশন করে 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 যাব। তাহলে তাকে ধারণা নিয়ে আসছে কি, যে হাতে রাখা কেন হচ্ছে। সে কিন্তু অজান্তেই প্রশ্নটা করেছে আমাকে, কিন্তু সে জানে না। তখন তার মনে যেটা প্রশ্ন যে স্যার হাতে রাখবো, কারণ হাতে রাখার কারণ হচ্ছে প্লেস ভ্যালুকে নিয়ে। আমরা যখন আমরা মাল্টিপ্লিকেশন করছি, লেফট সাইডে যত যাবো তত আমাকে 10 ঘরগুলোকে বাড়ি বাড়ি যেতে হবে। ঠিক একইভাবে তাকে যখন আমরা লেফট সাইড থেকে রাইট সাইড হবো, আমাকে 10 ডিভিশন করে করে যেতে হবে। তাহলে কিন্তু জাস্ট সেটা শেয়ার করলাম ছোট। তাহলে তাকে আমরা ওই সময় বোঝাতে পারলাম, তাকে স্টার্ট করলাম যে হিসাবে, যে দেখো আমরা একক দশমিক 1-এর পর 9-এর পর কোন সংখ্যাটা পাবো, 10, মানে আমরা তাকে দুটো ডিজিট পেয়ে গেলাম। তারপর পেলাম 11 কত লিখি, 10 + 1, তাই তো? তাই 10 + 1 লিখি তো, অর্থাৎ তাকে 10 গুণ বাড়াচ্ছি আমরা, এই হিসাবে তাকে বোঝাতে হবে। এরকম করে তাকে আমরা শেখানোর চেষ্টা করেছিলাম যে তোমাকে তুমি নামটা মনে করো তো, আচ্ছা তোমার হাতে কটা আঙুল আছে? সবাই আমরা কি বলবো, 10টা। আচ্ছা বলো তো, তুমি 10টা আঙুল দিয়ে সব টেবিল গুলো বলতে পারবে? কি মনে বলা যায়? 10টা আঙুল দিয়ে আমরা সব টেবিল বলবো, যতগুলো টেবিল, মানে বেসিক্যালি যেগুলো আমরা শিখি 1 থেকে 10 আমি ধরে নিলাম স্ট্যান্ডার্ড টেবিল, বাকিগুলো মাল্টিপ্লিকেশন হয়। সম্ভব? কি মনে হয় যারা আমরা গণিত নিয়ে পড়াশোনা করছি? কারণ আমরা যাবো এক জায়গায়, সেই জন্য গণিতের গল্পটা বলে দিলাম।
তা চলুন আমরা তাকে কি করে দেখাচ্ছি, দেখো আমাদের কটা আঙুল আছে, 10টা। তাহলে আমি যদি বলি এটা 1 নম্বর আঙুল, এটাকে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 5 অপরদিন নাই তো 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে প্রথমে শুরু করছি 9 এর টেবিল দিয়ে। আমি 1 নম্বর আঙুলটা বন্ধ করলাম, কটা আঙুল রইল? তাহলে 9 ওয়ান্স বা 9 কে আমি 1 নম্বর আঙুলটা বন্ধ করেছি, 9 2 2 নম্বর আঙুলটা বন্ধ করে দিলাম। তাহলে আমার এখানে দেখুন একটা আঙুল আছে, এখানে 8টা আছে। তাহলে 1 আর 8 পাশাপাশি রেখে কত পাবো আমি? 18। আমি বন্ধ করেছি 2 নম্বর আঙুলটা, তাহলে 9 2 18। তাহলে 3 নম্বর আঙুলটা বন্ধ করলে কি 27 পাবো? তাই পাবো। এদিকে দুটো আঙুল আছে আমার, আর এদিকে 5 আর 2 7 একটা আঙুল আছে। তাহলে 2 আর 7 যদি পাশাপাশি রাখি 27 পাবো। 9 4 এদিকে 3টা, এদিকে 6টা, 9 5 4টে আঙুল 5টা আঙুল। তাকে আমরা এক্সপ্লোর করাচ্ছি কিভাবে, যদি নামতা বা টেবিল মুখস্থ করতে হয় না, তোমার কাছে যদি 10টা আঙুল থাকে তুমি অনায়াসেই সব টেবিল গুলো বন্ধ করতে পারো। 9 বাদ দিয়ে করা যেতে পারে। চলে আসুন, ওকে দেখানো পরে আসছে। উদ্দেশ্য কিন্তু একটাই আমার, প্লিজ আমরা কটা আঙুল আছে? 10টা। বন্ধুদিকে দেখাই 10টা। আমি একটা ছোট কাজ করছি, কিছু মনে না, এটা কিন্তু 6 7 মার্কিং করে, ঠিক আছে। এবার আমরা অন্য টেবিল করব। চলো আমরা হাত ধরে করি। আমরা করছি এটা কত নম্বর টেবিল করছি? 7 7 7 49। তাহলে নিচে কটা আঙুলের দিকে 1 2 3 4, নিচে যোগ হলো, নিচের পুরো 10 দিয়ে গুণ করব। তাহলে 1 2 3 4 4 10 যা কত হয়? 40। উপরে কটা আঙুল আছে? উপরে কটা আঙুল? 1 2 3 1 2 3 হয়ে গেল 3 3। তাহলে 3 3 কে কত হবে? তাহলে 40 প্লাস 9 যোগ করলে কত হয়? তাহলে আমরা কোন টেবিলে নিই? 7 7 7 তে আবার রিপিট করছি। যে দুটো আঙুল যোগ হলো এবং নিচে গুলো সেগুলো টেন্স হবে। তাহলে 4টে টেন্স আছে 40, আর উপরগুলো ক্রস মাল্টিপ্লিকেশন 3 3 এর 9। তাহলে যোগ করছি 40 প্লাস 9 49। আরেকটা টেস্ট আমরা তো বলবো নিশ্চয়ই আমরা এরপর আছে 8 8 6 7 8 6। তাই নিচে কটা আঙুল আছে? 1 2 3 4 4 10 যা রেস্ট নাম্বার কটা আছে? 1 2 1 2 3 4 4 2 নে 48। আমি বুঝতে পারলাম আমরা যে দুটো আঙুলকে টাচ করব সেই নিচের গুলো হবে টেক্স। মনে করে এর কত নাম্বার? 8 এটা 9 8 9 বা 1 2 3 4 5 50 হবে না 8 8 এটা 8 আর 9 8 9 কটা নাম্বার? একটা দুটো তিনটে চারটে পাঁচটা 50 হলো। আর 1 2 3 4 5 5 বাদে 25। আর 9 বাদ 8 আর 9 6 7 8 6 7 8 8 এর 64 9 9 9 হচ্ছে 8 8 9 1 2 3 4 5 তাহলে 550 আর 1 2 3 সাতটা আঙুল আছে 70 আর এদিকে এই উপরে তো জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন নিচে হ্যাঁ যেগুলো বাকি রাখতে হবে আমরা নিচে করা হবে এদিকে দুটো আর 2 1 2 হলো আর 1 2 3 4 5 6 7 7 10 70 আর এদিকে 2 ভুল হবে না সহজে জাস্ট ক্যালকুলেশন হবে। তাহলে আমরা উদ্দেশ্য ছিল কিন্তু এটাই যে আমরা কত সহজে গণিতগুলোকে তাদের সামনে খেলার জন্য উপস্থাপিত করি। যেটা আমরা আরেকটা করি একটা গোল ছবি আঁকি, ওকে এদিকেই বলি একটা সার্কেল আঁকো এবং সার্কেলকে ডিফারেন্ট টাইপে ভাগ করতে বলি। তুমি কাঁচি দিয়েও করতে পারো বা কাঠি দিয়েও করতে পারো, যেটা উনি বললেন কাঠি দিয়েও করতে পারো। সার্কেলগুলোকে ভাগ করে মনে করো অনেক একটা সার্কেল মানে পুরো রাউন্ডটাকে আমরা এক ধরে নিই, তাই তো। এবার যতগুলো ভাগ বললো তাহলে সেখান থেকে আমরা কনসেপ্ট শিখাই 1/2 কত কি করে হয়, 1/4 কি করে হয়, 1/6 কি করে হয়, অর্থাৎ ভগ্নাংশের ধারণা। এগুলোই কিন্তু
আমরা চেষ্টা করি উদ্দেশ্য তাদের সামনে তুলে ধরার, যে গণিতটা এত বেশি ইন্টারেস্টিং এর সাবজেক্ট, এত বেশি পরিমাণ আমাদের কাছে যুক্ত আমাদের শরীরের সঙ্গে, যে গণিত ছাড়া বিজ্ঞান হয় না। এবার যখন আমরা একক দশকের সংখ্যা করি, আমরা কি করি, মেনলি 3টে স্টিক দাঁড় করে দিই ওদের কাছে, এবার বল ফেলে দিই, যেটা আমরা অনেক সময় অ্যাবাকাস বলি আমরা, কিন্তু আমরা অ্যাবাকাসটাকে অন্যভাবে শেখানোর চেষ্টা করতে দিই। ট্র্যাডিশনাল অ্যাবাকাস থেকে বেরিয়েছে, আমরা 3টে স্টিক দিয়ে অ্যাবাকাসকে শেখানোর চেষ্টা করি। এগুলো করার উদ্দেশ্য হচ্ছে, যে প্রথমেই বললাম, যে স্যার বললেন যে আমরা কত সহজে তার ক্লাসটাকে বা বিষয়টাকে তার সামনে উপস্থাপিত করতে পারি সোজাভাবে। এই দুদিন আমরা সেটাই চেষ্টা করব, যে আমরা কি কি ছোট ছোট জিনিসপত্র বানিয়ে তাদের কাছে আমরা উপস্থাপিত করতে পারি। যেটা প্রথম দিন আজকে আমরা বানাবো, কারণ এই টিচার্স ট্রেনিং প্রোগ্রাম উদ্দেশ্য হচ্ছে কিছু জিনিস বানানো, যেটা সেই বানানোর উদ্দেশ্যগুলো নিয়ে আমরা বানাবেন আপনারা, আমরা ম্যাটেরিয়ালস দেব, বানাবো আপনারা। আজকে যেমন পদার্থবিজ্ঞানের কয়েকটা আমরা জিনিস বানানোর চেষ্টা করব, যেগুলো বানানোর জন্য, আর বানানোর জন্য কি দরকার, একটা ওয়ার্কশপ দরকার। আর টিচাররা যদি কিট না বানান, তাহলে দেখবেন আপনার ক্লাসটা, যেটা স্যার একটা এক্সপেরিমেন্ট দেখে আপনাদেরকে দেখালেন, ওটাও কিন্তু আমাদের একটা কিটেরই এক্সপেরিমেন্ট। যেমন যদি আমরা একটা কাগজের টুকরো রাখি, আমাদের যে কোনো রাফ পেপার আছে, কোনো কাছাকাছি রাফ পেপার নেই, ইম্পর্টেন্ট, একটা রাফ পেপার, যে কোনো একটা রাফ পেপার, এক মিনিট, জাস্ট 1 মিনিট। আমার কাছে একটা A4 পেপার, জাস্ট 1 মিনিট, আমাকে 1টা মিনিট সময় দিন, আমি যেটা দেখাতে চাইছি সেটা একটু দেখি। জাস্ট হয়ে গেছে। চলো, আমাদের উনি একটা পেপার দিয়েছেন, এটা বড়, মানবেন তো সবাই? এই পেপারটা কত ছোট, প্রায় এখন যদি বলি কোনটার নাম্বার অফ ফোল্ড বেশি হবে, কোনটা বড়টা, কোনটার নাম্বার অফ ফোল্ড ফোল্ড, আমরা পেপার ফোল্ড করতে বাচ্চাদের পদার্থবিজ্ঞান পড়াচ্ছি, পেপার কোনটা সবচেয়ে বেশি ফোল্ড বেশি, কোনটা বেশি হবে? এইটাই, হ্যাঁ, সবাই বলতে বড়। চল ফোল্ড করি, কাউন্ট করবেন, ফোল্ড করবেন, ফোল্ড মানে ফোল্ড করা, হ্যাঁ, জাস্ট কাউন্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই তো। 2 3, মোটা পাতলা পরে বলো, 4, কাউন্ট করবেন কটা হবে, 5 6, আর হবে আমার কোনটা সম্ভব, ওই যদি শুধু 6 নাম্বার অফ ফোল্ড 6। চলো এটা 1 2 3 4 5 আপনারা বললেন বড়রে নাকি বেশি বলবেন, দুটোই সমান হয়, অথচ আকারটা প্রচুর ম্যাটার করছে। এটা যেখানে কত বড়, আর এখানে এর বলতে পারেন 8 ভাগের 1 1 2 3 4, না 8 ভাগের 1 ভাগের 2, তাহলে নাম্বার অফ ফোল্ড বেশি, সবাই একই হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা মেটালিক শীট নিই, তাহলে সেটাকে যদি ফোল্ড করতে শুরু করি, সেটাও কি একই হবে, একই নাম্বার অফ ফোল্ড হবে। যারা পদার্থবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী আপনারা যখন আমরা ম্যাটার পড়াচ্ছি, বা আমি যখন ক্লাসের মনে করি ম্যাটার পড়াচ্ছি, ম্যাটার তো প্রথমেই পড়া যায় আমাদের, হিটের স্টেট অফ ম্যাটার পড়াই, তাই তো, সলিড, লিকুইড, গ্যাসিয়াস, পরের স্টেপগুলো বাদ দিয়ে বলতে আমাদের বিষয় নেই। আপনার কাছে কি মনে হয় দুটো নাম্বার অফ ফোল্ড একই হয়ে যাবে? অথচ আমি নিজেরাই দেখলাম পেপারগুলো আকারটা কতটা ভ্যারি করে। উদ্দেশ্য কিন্তু এটা নয়, উদ্দেশ্য হচ্ছে আমরা দেখাতে পারছি ছাত্রছাত্রীদের সামনে যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানটা কত ইন্টারেস্টিং, একটা পেপার নিচে কিছু যেটা আপনি ইজিলি অ্যাভেলেবল আমি পাই। ছোট করে যদি বলি, আমরা
আমরা বলি একটা দেখুন পদার্থের পড়া যখন আমরা কঠিনকে কঠিন বলি না, কি মনে হয় আপনারা কি বলেন? কঠিন যারা এই বিষয়টা আমরা আরো দেখেছি, কঠিনকে আমরা কঠিন বলি না, কেন কঠিন বলে? একটা আকার শেপটা থাকে, শেপটা কেন থাকে না, মলিকুলার গ্যাপগুলো বলি কম, যেটা লিকুইড একটু বেশি, মলিকুলার গ্যাপ কম মানে তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি বা রিজিডিটি বেশি করতে পারে। তাহলে আমরা কি হচ্ছে দেখুন আমি কিন্তু ফোল্ড একইভাবেই করছি, তাহলে এটার যে রিজিডিটি বা এটার যে পরিমাণ থিকনেসটা বাড়ছে এটা কিন্তু একই হারে বাড়ছে, হ্যাঁ না না, এটা রিজিডিটি যে হারে বাড়ছে এটাও কিন্তু একই হারে। তাহলে প্রত্যেকটা ম্যাটারের বা প্রত্যেকটা যদি আমি কাগজের পরিবর্তে কপারের প্লেট নেন তারও কিন্তু রিজিডিটিটা ফিক্স করে দেয়, তারও কিন্তু নাম্বার অফ টার্ন অতটাই হবে। আয়রন প্লেট নেন, যেটা ধাতুবিদ্যায় পড়ানো হয়, মেটালজিতে পড়ানো হয় দেখুন। তাহলে প্রত্যেকটা ম্যাটারের একটা রিজিডিটি বা দৃঢ়তা, সেখান থেকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করি যে অণুগুলোর মধ্যে যে বাইন্ডিংটা ম্যাটারের জন্য এইরকম হয়ে যায়, লিকুইড যদি নেন তার মধ্যে আরেক রকম হয়ে যাবে, গ্যাসের জন্য আরেক। অর্থাৎ আমরা যদি ম্যাটার পড়াতে যাই একটা কাগজ দিয়েও ম্যাটার পড়াতে পারি, আমরা এটা বোঝাতে পারি ম্যাটারের কি জিনিস, বুঝতে পারলো? এইগুলোই কিন্তু আমাদের এই বিজ্ঞান কেন্দ্রে যারা আমার কাজ করি উদ্দেশ্য কিন্তু এটা, যে উদ্দেশ্যটা বিষয়টা তাকে আরো বেশি পরিমাণ ভালো লাগিয়ে দেওয়া, একটা গল্প বলে একটা ভালো লাগিয়ে দেওয়া, যাতে ওই গল্পটার চেয়ে মানে সে থাকে ওর পুরো বিষয়টা মাথায় ঢুকে। এখন দেখুন আমরা যেমন অনেক সময় প্রশ্ন করি, আচ্ছা তুমি তো পড়াতে 3টে স্টেট বললে, আচ্ছা একটা এমন একটা উদাহরণ দাও যে তুমি 24 ঘন্টা ওই 3টে স্টেটকে তুমি সবসময় দেখছো, আগে দেখছো জল, বরফ, জল। হ্যাঁ, আমরা দেখেছি অনেক ছেলে মেয়েই বলতে পারে তারপরে জল যখন ফ্রিজে থাকছে, বরফ গ্লাসে নিলে হচ্ছে জল, আর ভাতের দিয়ে যখন মা রান্না করে খেতে হয়। আমরা প্রশ্ন করি আচ্ছা প্রকৃতিতে তুমি একটা উদাহরণ দাও, জারণ বিজারণ যারা কেমিস্ট্রি পড়ায় তুমি সবসময় এটা যে বিক্রিয়ার বড় উদাহরণ যে সবসময় যে জারণ বিজারণ হতে দেখি, নুন, একদম সোজা উদাহরণ যেটা আমি সবসময় জারণ বিজারণ তুলে দেখি, লোহায় লোহায় লোহা তো আমি লাগান আমি দেখছেন বাড়িতে 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 NaCl, নুন, কত দরকার নেই। কয়লায় উনুনে কয়লা হ্যাঁ। কার্বন কি আছে C++, 24 ঘন্টা চোখে দেখছেন কার্বন আছে। অর্থাৎ তাকে ধরেই নিয়ে আসা বা তার কাছে ওই জিনিসটা উপস্থাপিত করা যেটা ও ভিজুয়ালাইজেশন করছে, দেখছে, নিজে করছে এবং নিজে বুঝছে, দেখবেন বিজ্ঞানটা অনেক সোজা হয়ে গেছে। যতক্ষণ না আপনি জিনিসটাকে ভিজুয়ালাইজেশন করতে পারছেন, যতক্ষণ না আপনি জিনিসটাকে নিজের চোখে দেখছেন বা ও নিজের চোখে না নাড়ছে, ততক্ষণ কিন্তু আপনি যতই পড়ান, আমরা যেটা দেখি যে পূর্ব বিজ্ঞান থেকে এইটা একটা জায়গাতেই কিন্তু সীমিত হয়ে যায়, যেটা আপনারা স্বীকার করলেন যে বিজ্ঞান পড়ার ঝোঁকটা আমরা করতে পারি। যতক্ষণ না তার কাছে ওটা করতে পারবো, যে যতক্ষণ না নিজেরাই মেট্রোলাইজ করতে পারবেন, সেটাই কিন্তু উদ্দেশ্য। এই আমাদের এই টিচার্স যে আপনাকে কিছু হেল্প করা, আমরা পারবো না যদিও জানি, তবুও আপনার কাছে কিছুটা পৌঁছানো, হেল্প করা, যে বিষয়টা বাড়িতে অ্যাভেলেবেল পরিবেশে দেখছে তার সামনে উপস্থাপিত করা এবং তাকে বিষয়টার সম্বন্ধে একটু বুঝিয়ে দেওয়া, স্পার্ক করে দেওয়া, যে স্পার্কটাই তাকে বিষয়টাকে আরো বেশি স্পষ্ট করতে সাহায্য করে। আমরা এরপরে যাবো একটু আমাদের ওয়ার্কশপের দিকে। ওয়ার্কশপে আমরা আজকে চেষ্টা করবো দুটো টিএলএম কিট বানানো, একটা আমরা নিউটনস ল নিয়ে একটা দেখবো আর একটা কার্নেল ইলেকট্রিসিটি বানাবো। তো ডিজিটাল ওয়ার্কশপে গিয়ে এখন আমরা যাবো, আমরা ব্যাগগুলো এখানে রেখে দিয়ে যাবো, অসুবিধা নেই। একটু ওয়ার্কশপে খাতা পেন নিয়ে